আজকের আলোচনা একটা খুব সাধারণ কিন্তু অসাধারণ জিনিস নিয়ে, লুঙ্গি, আর কায়সার হকের একটা বিখ্যাত কবিতা ওড অন দ্য লুঙ্গি। চলুন আজ আমরা দেখব কিভাবে এই কবিতাটা একটা সাধারণ পোশাককে রীতিমতো একটা শক্তিশালী প্রতিবাদের প্রতীকে বদলে দিল। আচ্ছা, ব্যাপারটা একবার ভেবে দেখেছেন? স্কটল্যান্ডের কিল্টকে আমরা দেখি গর্বের প্রতীক হিসেবে, তাই না? কিন্তু কোটি কোটি মানুষ যে লুঙ্গি পরে সেটাকে কেন প্রায় হাস্যকর বা একটা জাতিগত পোশাক বলে উড়িয়ে দেওয়া হয়? এই অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্সটা নিয়েই কিন্তু আজকের আলোচনা শুরু হচ্ছে। একই রকম দেখতে দুটো পোশাক, অথচ সম্মান আর ধারণার দিক থেকে একেবারে আকাশ-পাতাল তফাত। কেন? শুধু সংখ্যাটা দেখুন একবার, ৩০ কোটিরও বেশি। মানে এই মুহূর্তে আমেরিকার মোট জনসংখ্যার থেকেও বেশি মানুষ কিন্তু লুঙ্গি পরে আছে। ভাবা যায়, এই একটা তথ্যই তো বলে দেয় যে বিশ্বজুড়ে লুঙ্গির গুরুত্ব ঠিক কতটা। তো এই আলোচনার প্রথম পর্বে আমরা দেখব লুঙ্গি আর কেল্টের এই দ্বন্দ্বটাকে। মানে এই যে দুটো পোশাকের মধ্যে একটা সম্মান আর অবহেলার ফারাক, সেটাই আমাদের গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা হয়তো লুঙ্গিকে শুধু আমাদের অঞ্চলের পোশাক ভাবি, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। পূর্ব আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত বিশাল একটা এলাকা জুড়ে মানুষ এটা পরে। আর নামও কত রকম, কোথাও সারাং, কোথাও মুন্ডা বা সারাম। মানে বলতে গেলে লুঙ্গি কিন্তু আসলে একটা সত্যিকারের আন্তর্জাতিক পোশাক। আর এই যে লুঙ্গির গল্প, এই গল্পে একজন নায়ক আছেন যিনি এই সাধারণ পোশাকটাকে একটা জোরালো কণ্ঠ দিয়েছেন। তিনি আর কেউ নন, কবি কায়সার হক। চলুন তার কথাই একটু শোনা যাক। কায়সার হকের পরিচয় কিন্তু শুধু কবি হিসেবেই নয়। তিনি ১৯৫০ সালে ঢাকায় জন্মেছেন আর ১৯৭১-এর মুক্তিযুদ্ধে একজন লেফটেন্যান্ট হিসেবে যুদ্ধ করেছেন। এই যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার পরিচয়, এটাই কিন্তু তার কবিতায় পরিচয় আর প্রতিরোধের চেতনাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। কবিতাটার লেখার ভঙ্গিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। কবি এখানে কথা বলছেন গ্র্যান্ডপা ওয়াল্টের সাথে। এই গ্র্যান্ডপা ওয়াল্ট হলেন আমেরিকার বিখ্যাত কবি ওয়াল্ট হুইটম্যান, যাকে গণতন্ত্রের কবি বলা হয়। তো তার সাথে কথা বলার মাধ্যমে কায়সার হক আসলে পোশাকের এই সমতার দাবিটাকে একটা বড় সড় একটা গণতান্ত্রিক বিতর্কের জায়গায় নিয়ে গেছেন। দারুণ একটা কৌশল, তাই না? তো কবির পরিচয় তো জানা হলো, এবার চলুন কবিতার একেবারে ভেতরে ঢোকা যাক। দেখব কিভাবে এই কবিতাটা পোশাক নিয়ে আমাদের সমাজের, বা বলা ভালো গোটা বিশ্বের ভণ্ডামি আর পক্ষপাতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বিভাজনটা দেখুন কি পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে কেল্ট, যাকে বলা হচ্ছে আমাদের, যেটা গর্ব আর ঐতিহ্যের প্রতীক, এমনকি হোয়াইট হাউসেও এর কদর আছে। আর অন্যদিকে লুঙ্গি, সেটা হলো ওদের, যার সাথে জড়িয়ে আছে লজ্জা, হীনমন্যতা, আর বড় জায়গায় তো এর প্রবেশই নিষেধ। এই আমরা আর ওরার বিভাজনটাই হলো আসল সমস্যা। কবিতার এই একটা লাইনই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। কিল্ট হলো আমাদের সঙ্গে, কিন্তু লুঙ্গি হলো ওদের সঙ্গে। এই যে আমরা বনাম ওড়ার মানসিকতা, এখানে পোশাক হয়ে উঠেছে বিভাজনের একটা সাংঘাতিক হাতিয়ার। এর পেছনে একটা বড় ধারণা কাজ করে, যেটাকে বলা হয় সার্টোরিয়াল হেজেমনি, মানে পোশাকের আধিপত্য। ব্যাপারটা হলো, যখন একটা প্রভাবশালী সংস্কৃতির পোশাক অন্য সংস্কৃতিগুলোর উপর এমন চাপ তৈরি করে যে তারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাককেই ছোট করে দেখতে শুরু করে। আর কবি দেখান, সবচেয়ে দুঃখের বিষয় হলো স্যুটটাই পরা আমাদের নিজেদের বাদামি বা হলুদ সাহেবরাই এই মানসিকতাটা আপন করে নেয় আর নিজেদের পোশাককে অবহেলা করে। এই চাপটা যে কতটা ব্যক্তিগত পর্যায়ে চলে যেতে পারে, কবিতা থেকে নেওয়া এই অংশটা তার একটা অসাধারণ উদাহরণ। আমেরিকায় থাকা এক কাজিন, যিনি বাড়িতে আরামে লুঙ্গি পরতেন, কিন্তু তার ছেলে বড় হওয়ার পর লজ্জা পেতে শুরু করে। ছেলে বাবার এই হাস্যকর জাতিগত পোশাক লুকাতে শুরু করে। ভাবুন এই সাংস্কৃতিক চাপটা কিভাবে পরিবারের ভেতরে ঢুকে পড়ছে আর নিজের পরিচয় নিয়েই একটা লজ্জা, একটা হীনমন্যতা তৈরি করছে। এই সব হতাশার পর এবার আমরা কবিতার সেই অংশে আসছি যেখানে গল্পটা মোড় নেয়, যেখানে এই সব চাপা ক্ষোভ আর হতাশা থেকে জন্ম নেয় এক সাহসী প্রতিরোধের। তো এই পরিস্থিতিটা যে কতটা হতাশাজনক, কবি সেটা দিয়েই শুরু করছেন। কিন্তু এই হতাশার মধ্যেই একটা ভাবনাও আসছে যে এভাবে তো চলতে পারে না, কিছু একটা করা দরকার। এবং ঠিক তখনই আসে সেই সিদ্ধান্তটা। কবি ঠিক করেন যে এই অন্যায়টা তিনি আর নীরবে মেনে নেবেন না। আর এরপরই আসে কবিতার সেই সবথেকে বিখ্যাত ঘোষণাটা, ক্লাইম্যাক্স, আমি একজন লুঙ্গি অ্যাক্টিভিস্ট। ব্যাস, এই একটা লাইনে লুঙ্গি আর লজ্জার পোশাক রইল না। এটা হয়ে উঠল গর্ব আর প্রতিবাদের এক জীবন্ত প্রতীক। তো প্রতিবাদের কথা তো হলো, এবার চলুন একটু অন্য দিক থেকে দেখি। লুঙ্গির যে কত গুণ, কত রকমভাবে এটাকে ব্যবহার করা যায়, সেই অসাধারণ দিকগুলো একটু উদযাপন করা যাক। লুঙ্গি বানানোটা দেখুন কি ভীষণ সহজ।
একটা আয়তাকার কাপড় লম্বালম্বি অর্ধেক করে সেলাই করে দিলেই হলো। কোমরে একটা গিঁট দিয়ে বেঁধে নিলেই কাজ শেষ। কোনো সাইজের ব্যাপার নেই, এক সাইজেই সবার হয়ে যায়। মানে এর ডিজাইনের মধ্যেই যেন একটা গণতন্ত্র লুকিয়ে আছে। আর এর ব্যবহার সে তো এক কথায় অবিশ্বাস্য। লুঙ্গি শুধু একটা পোশাক না, এটা যেন একটা চলন্ত ওয়ার্ড্রোব। কড়া রোদে এটাই হয়ে যায় মাথার টুপি, আবার হালকা শীতে চাদর। কুস্তি বা কবাডি খেলার সময় আরামের জন্য এর জুড়ি নেই, আবার ফুটবল খেলার সময় হাঁটু পর্যন্ত গুটিয়ে নেওয়া যায়। আর যখন পুরনো হয়ে যায় তখনও এর কাজ শেষ হয় না। বাসন মোছার কাপড় থেকে শুরু করে কাঁথা বানানোর উপাদান সবই হয় এটা দিয়ে। কবিতায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, ইটস দ্য সাবল্টান স্পিকিং। সাবল্টান বা নিম্নবর্গ বলতে বোঝায় সমাজের সেই সব মানুষদের যাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, যাদের কথা কেউ শোনে না। এই কবিতা বলছে লুঙ্গি হল সেই সব প্রান্তিক অবহেলিত মানুষদেরই কণ্ঠস্বর। এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখি কিভাবে এই সাধারণ লুঙ্গি টিকে থাকা লড়াই, সহনশীলতা আর সাধারণ মানুষের অদম্য মনোভাবের এক চূড়ান্ত প্রতীক হয়ে ওঠে। কবিতার শেষ দিকের এই দুটো রূপক একেবারে অসাধারণ। ভাবুন, একটা ভয়ঙ্কর বন্যার সময়ে লুঙ্গির ভেতরে হাওয়া ভরে সেটাকে ভাসিয়ে জীবন বাঁচানো যায়। তখন এটা হয়ে ওঠে একটা বিনয়ী নৌকা। আবার ধরুন, কেউ বিপদে পড়ে গাছে আশ্রয় নিয়েছে, তখন সেই লুঙ্গিটাকেই বাতাসে উড়িয়ে সাহায্যের জন্য আরতি জানায়। তখন এটা হয়ে যায় অসহায়ত্বের পতাকা। কি শক্তিশালী ভাবনা, তাই না? তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? কায়সার হকের এই কবিতাটা আমাদের এটাই শেখায় যে খুব সাধারণ জিনিসের ভেতরেও একটা অসাধারণ গল্প, একটা গভীর অর্থ লুকিয়ে থাকতে পারে। এখন শুধু একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন আর কোন কোন সাধারণ জিনিস আছে যা হয়তো এমনই কোনো শক্তিশালী গল্প বলছে, কিন্তু আমরা সেটা শোনার চেষ্টাই করছি না?